আমি 5 বছর পর্যন্ত দুবাই ছিলাম। আমি অনেক গরিব মানুষ ছিলাম, লুকিয়ে লুকিয়ে কাজ করতাম। আমার কোনো আইনি কাজ ছিল না। একদিন একটি সুন্দরী মহিলা আমার কাছে আসে আর বলে, আমার জন্য কাজ করো। আমার বাড়িতে থাকতে পারবে। আমি তোমাকে মাসে মাসে 1 লাখ করে দেব। আমি তৎক্ষণাৎ মেনে নিই, কারণ আমার টাকার খুব প্রয়োজন ছিল। সে মহিলার বাড়িতে গেলে আমার যে কাজ করতে বলে, সেটা শুনে আমার হুঁশ উড়ে যায়। সে তো আমাকে মহিলার সাথে। আমার নাম দিনেশ। আমি দুবাইয়ে 5 বছর পর্যন্ত ছিলাম। আমার নতুন নতুন বিয়ে হয়েছিল। মা 1 সপ্তাহ পর নানা রকম কথা শোনাতে শুরু করে, বলে যে তোমার বিয়েতে অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক টাকা ধার করতে হয়েছে। এখন তোমাকে এই টাকা শোধ করতে হবে। আর বোনের তো বিয়ে দিতে হবে। মা বল যে তোমার বিয়ে এই জন্য আগে দিয়েছি যাতে তুমি পরে বলতে না পারো যে তুমি ছেলে বলে তোমার পরে বিয়ে দিয়েছি। কিন্তু বিয়ে দিয়েছি বলে বুয়ের আঁচলের তলায় বসে থাকবে, কোনো কাজ করবে না। এটা হবে না। বাইরে যাও, বোনের জন্য পয়সা জমা ও বোনের বিয়ে হয়ে যাওয়ার পর বুকে নিয়ে আলাদা থেকো, যা ইচ্ছে করো, তাতে আমার কোনো সমস্যা নেই। কথাটা ঠিকই ছিল। আমি 3 বোনের একটা মাত্র ভাই ছিলাম। শুধু যদি সংসার চালাতে হতো তবে আমি বিহারের যে কোনো একটা কাজ করে নিতাম। কিন্তু বোনের বিয়েও দিতে হতো। আর বইয়ের খরচা ছিল, সে জন্য দুবাই চলে গেছিলাম। আমি বাড়ি থেকে আসার সময় ভেবেছিলাম যে অনেক সহজ হবে কাজ করা। 3-4 ঘন্টা কাজ করার পরই পয়সা পেয়ে যাব। কিন্তু এখানে এসে মনে হয় নিজের বাড়ি শুকনো রুটি শান্তি আছে। অন্তত মানুষ তো সম্মানের সঙ্গে বাঁচতে পারবে। আমার দুবাইতে থাকার 5 বছর হয়ে গিয়েছিল। আমি এখনও নিজের কাগজপত্র বানাতে পারিনি। আমার কাছে এত পয়সা জমা হতো না। যা একটু পয়সা জমা হতো সেটা বাড়িতে পাঠিয়ে দিতাম। এরপর ও বাড়ি থেকে বলতো, এই বয়সে ঘর চলছে না। বইয়ের সাথে কথা বলে সে কাঁদত, সে এটাই বলত। বিয়ের মাত্র 1 সপ্তাহ পর নতুন বউকে ছেড়ে চলে গেলে, আর এখন 5 বছর হয়ে গেল, কোনো সন্তানও নেই। আমার এই 5 বছর আমার কিভাবে কেটেছে সেটা শুধুমাত্র আমি জানি। তুমি আমার যৌবনকে নষ্ট করে দিয়েছ, আমার জীবন নষ্ট করে দিয়েছ। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি ফিরে এলেও তোমাকে ক্ষমা করব না। আমি চিন্তিত থাকতাম। কোনোভাবে আমার কাগজপত্র তৈরি হয়ে গেলে, আমি এতটাই শিক্ষিত ছিলাম, আমি যে কোনো চাকরি করতে পারতাম যাতে আমার সংসার চলে যায়। আর ফিরে যাওয়ার টিকিটের পয়সাও হয়ে যেত। কিন্তু সব সমস্যা কাগজপত্র ছিল, যার জন্য অনেক পয়সা লাগত, সময় হাত থেকে চলে যাচ্ছিল, কিছুই করতে পারছিলাম না। আমি এত পরিশ্রম করার পরেও এইটুকু টাকাও হতো না যতটা বিহারে থাকলেও উপার্জন করতে পারতাম। কখনো কখনো মনে হতো বিহারে ফিরে চলে যায়, মজুরের কাজ করে নেব, কিন্তু এখানে থাকব না। কি করব কিছুই বুঝতে পারতাম। কিন্তু এখানে এমন কেউ আমার চেনা ছিল না যে আমার টিকিটের টাকাটা দিয়ে দেবে যাতে আমি ফিরে যেতে পারি। সবাই ভাবত আমি হয়তো পালিয়ে যাব। এই ব্যাপারে আমার আর কিছুই করার ছিল না। একদিন একটা বাস স্ট্যান্ডে বসেছিলাম, রাতের সময় ছিল, ঘরেও যেতে পারছিলাম না। কারণ যে ঘরটা ভাড়া নিয়েছিলাম তার ভাড়া দেওয়া ছিল, আমার কাছে 1 পয়সাও ছিল না। কিছুদিন পর একটা মহিলা সেখানে আসে। মহিলাটা অনেক লম্বা ছিল, দেখতেও অনেক সুন্দর লাগছিল। কিন্তু সেই সময় কোনো কিছুই আমার চোখে লাগছিল না। সে বলল, তোমাকে চিন্তিত লাগছে। এখানে কিছু মানুষ ইংরেজি বলতে জানে। তাদের ভাষা আলাদা হলেও তারা ইংরেজি বলতে চান। তো আমি জিজ্ঞাসা করলাম, তোমার ইংরেজি ভাষা তো অনেক পরিষ্কার। তখন সে বলল, আমি 7 রকম ভাষাতে কথা বলতে পারি। ইংরেজি ভাষা আমার বাবা বলতেন, আর আমার কাজটাই এমন। আমি বললাম, কি কাজ? তখন সে হেসে বলে, তুমি কাজ করবে, কারণ যেভাবে তুমি বসে আছো তাতে তোমাকে দেখে অনেক চিন্তিত লাগছে। আর আজকাল যে কোনো সমস্যার সমাধান পয়সা। পকেটে পয়সা থাকলে মানুষ কখনো এভাবে বসে থাকে না। আমি তাকে বললাম, তুমি ঠিক বলেছ, আমার সত্যি পয়সা খুব দরকার। কিন্তু এমন কোনো কাজ পাচ্ছি না যেটা দিয়ে আমার প্রয়োজন মিটবে। মহিলাটা বলল, আমিও এমন একটা মানুষ খুঁজছি যে সমস্যার মধ্যে আছে, কারণেই সমস্ত লোক অনেক পরিশ্রমী হয়। তুমি আমার সাথে আমার বাড়ি চল, আমি তোমাকে কাজ দেব। আমি বললাম, তুমিও আমার নামও জিজ্ঞেস পর্যন্ত করেনি, তাহলে কি করে কাজ দেবে? এখানেই সব ব্যাপার খুব স্বাভাবিক, কারণ এখানে লোক সোজাসুজি কথা বলে। সে বলল, তোমার নাম ও জেনে নেব। আমি বললাম, কি রকম কাজ করতে হবে? যদি তুমি আমাকে নিজের বাড়িতে কাজ করার জন্য বল তবে আমি দুঃখিত। আমি আগে একজন লোকের বাড়িতে কাজ করেছি। তারা খুব অদ্ভুত ছিল, অনেক কাজ করাতো এবং ঠিক করে পয়সা দিত না। একজন মহিলা ছিল, সে আমাকে দিয়ে অনেক কাজ করাতো, তারপরেও বাধ্য হয়ে আমি কাজ করতে থাকি।
তারপর আমি জানতে পারি সে আমাকে এমন একটা থালায় খেতে দিত যেখানে সে কুকুরদের খেতে দিত। আমি তখনই কাজ ছেড়ে দিই। আর তখনই ঠিক করি এই ধরনের কাজ আমি আর কখনো করব না। সে বলল, চিন্তা করো না, এরকম কোনো কাজ নয়। আমার বাড়ির কাজ করার জন্য আগে থেকেই ২-৩ জন চাকর আছে, তোমাকে আমার জন্য কাজ করতে হবে। আমার বাড়ির কোনো কাজ নয়। আমার সাথে তুমি থাকবে, কাজের কথা আমি তোমাকে বাড়িতে গিয়ে বলবো, চিন্তা করো না। আমি জিজ্ঞেস করলাম, আমি কত টাকা পাব? আমি আগে অনেক জায়গায় ধোঁকা খেয়েছি। সেই জন্য টাকার কথা আগে জিজ্ঞাসা করলাম। তখন টাকার জন্য মানুষ কাজ করে, নিজের পরিশ্রমের টাকা চাইতে লজ্জার কিছু নেই। সময়মতো নিজের পরিশ্রমের টাকা চাওয়া তো ভুল কিছু নয়। সে বলল, আমি তোমাকে মাসে ১ লাখ দেব। কি কথা শোনো? আমি চমকে গেলাম। আমি হ্যাঁ বলে দিই। কারণ ১ লাখ তো কম, তাই কথা টাকা নয়। ১ লাখ পেলে আমি বাড়িতে টাকা পাঠিয়ে নিজের খরচের পরও আমার কাছে অনেক টাকা বেঁচে যাবে। তাহলে আমার বোনের বিয়ের ১ বছরের মধ্যেই হয়ে যাবে। তারপরে আমি আমার বাড়ি ফিরে যেতে পারব। আমি তাকে বলি যে, আমি তোমার জন্য কাজ করব। আমি জিজ্ঞাসা করেছিলাম, পয়সা ঠিকভাবে দেবে তো? তখন সে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য এই পয়সা অনেক বেশি, কিন্তু আমার জন্য এই পয়সা সামান্য। রাস্তায় যেতে যেতে সে আমার নাম জিজ্ঞেস করে। আর এটাও জিজ্ঞেস করে আমি কোন দেশের বাসিন্দা। তারপর বলে, চলো ঠিক আছে, আমি তোমাকে ভরসা করি। সে আমাকে একটা ঘর দেখিয়ে দেয়, যেটা ২য় তলায় ছিল। ঘরের সাথে একটা বাথরুম ছিল। সে বলল, তুমি এখানে থাকতে পারো। আমি জিজ্ঞাসা করলাম, কাজটা কি? তখন সে বলল, তোমার কাজ খুব তাড়াতাড়ি, তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, তোমাকে নিজের অবস্থান ঠিক করতে হবে। আমি নিজেকে দিচ্ছিলাম। যখন আমি বিয়ে করেছিলাম তখন আমার বয়স তো মাত্র ২২ বছর ছিল। এখন আমার বয়স বেশি নয়। আমি ২৭ বছরের একজন যুবক ছিলাম। কিন্তু চিন্তার জন্য আমাকে দেখতে ৩০ বছর বয়সী লাগত। লোকে নিজেদের খেয়াল রাখে, আমি তো ততটাও রাখতাম না। লোকের চিন্তার জন্য অবস্থা খারাপ হয়ে যায়। সে বলল, আগে তোমার পোশাক আর শরীর ঠিক করতে হবে, তোমাকে অনেক অনেক সুন্দর দেখতে হতে হবে, কারণ কাজটাই এমন ভাব নাম। সে হয়তো কোনো পাবলিক ডিলিংয়ের কাজ হবে, কারণ এর জন্য নিজেকে সুন্দর দেখানো প্রয়োজন। একদম টিপটপ হওয়া দরকার, কারণ মানুষের পোশাক দেখেই মানুষ সম্বন্ধে প্রাথমিক ধারণা করা হয়। আমি বললাম, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। যে মানুষ মাসে ১ লাখ মাইনে দিচ্ছে, সে যদি বলে ১ পায়ে দাঁড়িয়ে যাও, তবে তুমি ১ পায়ে দাঁড়িয়ে যাবে। ৫ বছরে এই প্রথমবার শান্তিতে ঘুমিয়েছিলাম। এর আগে আমি যেখানে কাজ করতাম সেখানে এক ঘরে ৮ জন ঘুমাতাম। এটা আমরা জানতাম যে কি করে রাত কাটত। এখন আর মাথায় কোনো চিন্তা নেই, পয়সার কোনো চিন্তা নেই। এতগুলো পয়সা দিয়ে আমার তো সব চিন্তা দূর হয়ে যাবে। ৬-৭ মাস পর আমি আমার বউয়ের সাথে দেখা করতে যেতে পারব। কিন্তু আমি তাদের এখনও এই ব্যাপারে কিছু বলিনি। পয়সা পাঠিয়ে দেব আর বলব ভালো কোনো চাকরি পেয়ে গেছি, তারা এই কথা নিজেরাই বুঝতে পেরে যাবে। আমার বউয়ের খুব একটা টাকা পয়সা নিয়ে মাথাব্যথা ছিল না। সে শুধু বলত, তুমি ফিরে এসো না। জানি আমার বাড়ির লোক তার সাথে কী রকম ব্যবহার করছে, সেও কিছু বলত না। আর আমার কাছে এত পয়সা হতো না যে তাকে বারবার ফোন করব। এখন থেকে ফোন করলে অনেক টাকা লাগে। পরের দিন আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে দেওয়া হয়। আমার ঘুম ভালো হয়েছিল, সেজন্য পুরো ঘুম হয়ে গিয়েছিল। সেই মহিলা আমাকে একজন লোকের সাথে দেখা করায়। সে বলে, আজকে আমি তোমার ট্রেনের তোমার দেখাশোনা করব। আমি জিজ্ঞেস করলাম, কেন? ট্রেন করবে কেন? সে বলল, তোমাকে ফিট করতে হবে। মহিলার কথায় আমাকে একটা ঘরে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে আমার চুলের রং পাল্টে দেওয়া হয়, আমার হাত পা পরিষ্কার করে দেওয়া হয়, আমার দাড়ি পরিষ্কার করে দেওয়া হয়। আমি আগের থেকে অনেক বেশি সুন্দর দেখতে লাগছেছিলাম। কিন্তু ট্রেনার সাহেব আমাকে দিয়ে সারা দিন কসরত করায় আর অনেক নতুন পোশাক এনে দেয়। আমাকে এমনভাবে সাজানো হচ্ছিল, তাতে মনে হচ্ছিল আমি যেন কোনো হিরো, আর আমাকে দিয়ে কোনো বইয়ের হিরোর পাঠ করানো হবে। ১ মাসের জন্য আমাকে নিজের খেয়াল রাখতে হবে। তার নাম যাই হোক না কেন, তাকে সবাই কাকি বলে ডাকত। আমি সেখানে চাকর গিয়ে অদ্ভুত একটা কথা বলতে শুনেছিলাম, যে নতুন ছাগল যাকে নিয়ে এসেছি সে অনেক সুন্দর দিকটি, কিন্তু সেখানকার বলে মনে হয় না। বাইরের দেশ থেকে এসেছে, তবে তো তার কথাই এখানে এসেছে। সত্যি কথা বলতে এই সব কথা শুনে আমি একটু ঘাবড়ে যাই। সে কিসের ব্যাপারে কথা বলছিল? কাকে কি এর আগেও এভাবে ছেলেদের নিয়ে আসত? এখনও পর্যন্ত সে আমাকে ঠিক করে বলেনি যে আমার কাজ কি, কিন্তু তাদের কথা শুনে আমার মনে হচ্ছিল, যেখানে ছেলেদের আসা যাওয়া লেগেই থাকে, দেখতে শুনতে ভালো ছিলাম আমি, আমাকে কি কি শুধু জন্য নিয়ে এসেছিল যে আমার পয়সা ছিল না। সে কি আমাকে বিয়ে করতে চায়? সে জন্যই কি আমাকে এত স্বাদ আছে?
কিন্তু এরকম হলে আমি কখনোই তাকে বিয়ে করব না। সে আমাকে 1 লাখের জায়গায় 4 লাখ টাকা দিল না। কারণ আমি বিবাহিত ছিলাম। আমি আমার বউকে কথা দিয়েছিলাম। আমি যদি 5 বছর অপেক্ষা করানোর পর এখন যদি তার সাথে এইরকম করি তাহলে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, যা আমি করতে পারব না। এরকম করলে আমার থেকে খারাপ মানুষ আর একটাও হবে না। প্রথমেই আমার জীবনে এত সমস্যা ছিল। কিন্তু আমার মনে হতো না যে সে আমাকে বিয়ে করতে চায়। তার কাছে পৃথিবীর সব জিনিস ছিল, ধনসম্পত্তি, বাড়িঘর ছিল, পয়সা ছিল, চাকর ছিল। সেটা রাস্তা থেকে তুলে আনা মানুষকে কেন বিয়ে করবে? একবার দেখি সে আমাকে ভালোবাসবে না নিশ্চয়। আর এরকম তো শুধু ভালোবাসাই হয়, এর মানে আমি ভুল ভাবছিলাম। সে আমাকে সাহায্য করেছিল, তার ব্যাপার এরকম ভাবা উচিত নয়। সমস্যা দারিদ্রতায়। আমি 5 বছর মনে হতো 25 বছর কাটিয়েছি। কিন্তু ভালো পরিবেশে 1 মাস কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। নিজেকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি কি হয়ে গেছি? আমি অনেক সুন্দর আর হ্যান্ডসাম দেখতে পারছিলাম। কাকে ডাকা হল জিজ্ঞেস করার জন্য যে আমাকে কেমন দেখতে লাগছে। আমি অনেক দামি পোশাক জুতো পরেছিলাম আর আমি এমনভাবে দাঁড়িয়েছিলাম যেন মনে হচ্ছিল আমাকে বলা হয়েছে এমনভাবে দাঁড়াতে। ট্রেন আসে। কাকে কি বলে দেখেছ? আমি কি করে দিয়েছি? সে বলে যে তোমার উপর তোমার প্রথম দিন থেকেই ভরসা ছিল, তুমি অনেক ভালো কাজ করেছ, কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে লাগছে। ট্রেনের বলে তোমার তো জহুরির চোখ, তুমি হিরে ঠিক চিনে নেবে। কিন্তু সে বলে হিরে রাস্তা দেখানোর লোক তো তুমি। আর তারপর সে বলে এখন বলো কি মনে হচ্ছে কতদূর চলবে? তখন সে বলে কম করে 7,000 তো হবেই 1 সপ্তাহের। তখন সে বড় বড় দাঁত বের করে হেসে দিল। তখন সেই লোকটা বলে না, 1 রাতের। তারপর তারা একসাথে হাসতে থাকে। আমি বললাম এখন তো অন্তত আমাকে আমার কাজ বলে দাও। তখন বলে এখন তোমাকে কাজ বুঝতে হবে না, কাজ করতে হবে, শুধু তৈরি হয়ে যাও আর ট্রেনারকে বল থেকে ভালো পোশাক দাও যাতে তাকে দেখতে আরও ভালো লাগে। সন্ধেবেলা আমাকে আবার তৈরি করে দেওয়া হলো আর একটা বড় মলে নিয়ে যাওয়া হলো। সেখানে ছেলেমেয়েরা আমাকে এমনভাবে দেখছিল যেন আমাকে দেখতে অনেক অনেক সুন্দর লাগছিল, তার কারণ আমার পোশাক আর জুতো ছিল যেটা অনেক দামি ছিল। আর দ্বিতীয়ত আমার সাথে 2 জন গার্ড ছিল। তিনার আমার সাথেই চলছিল। যে আমার গার্ড হিসাবে ছিল সে আমার হাতে একটা জাম রঙের রুমাল দিয়ে দিয়েছিল। আমি বললাম এটা কি? তখন বলল এটা হাতে ধরে রাখতে হবে, এমনভাবে ধরে রাখতে হবে যাতে সবাই দেখতে পায়। আমি বললাম কেন? এটা কি আমার কাজ? তখন সে বলে তুমি ব্র্যান্ডের কাপড় করেছ। আমি চাই লোকে তোমার দিকে দেখুক, জিজ্ঞাসা করুক কোথা থেকে এই পোশাক কিনেছ। এভাবে তার প্রচার হবে আর সবাই সেখান থেকে পোশাক কিনবে আর আমাদের দোকানের কথা জিজ্ঞেস করবে। আর এইভাবেই দোকানদার আমাদের পয়সা দেবে, সেই পয়সা দিয়ে আমরা তোমাদের মাইনে দেব। তোমাকে রোজ নতুন নতুন পোশাক পরে মলে আসতে হবে। সবাই যেন মনে করে তুমি অনেক বড়লোক। এই জন্য আমরা তোমার জন্য নকল বডি গার্ড এনেছি। এখন আমি কাজের ব্যাপারে বুঝতে পারছিলাম। আমি বললাম এটা তো অনেক ভালো আর সোজা কাজ। মনের ভিতরে এসি লাগানো ছিল, তৈরি হয়ে 1 ঘন্টার জন্য ঘুরে এত টাকা পাওয়া যাচ্ছিল। আমার তো ভাগ্য খুলে গিয়েছিল, আমি তো অনেক ভালো কাজ পেয়ে গেলাম। তাকিয়ে সে বলে কাজ কেমন লাগছে? আমি তার গুণগান করতে শুরু করে দিই। আমি বললাম যে তুমি আমাকে অনেক ভালো কাজ দিয়েছ। কাজে তো একদমই পরিশ্রম নেই। এত পয়সা পাওয়া যাবে নি তো? আমার জন্য ভগবান হয়ে এসেছ যে আমার সমস্যা এত সহজে সমাধান করে দিলে। আমি কি করে তোমার ঋণ শোধ করব? জানি না, আমার কোনো অসুবিধে নেই। সে বলে তুমি তোমার ঘরের নাম্বার দিয়ে দাও, আমি তোমার বাড়িতে আগে কিছু টাকা পাঠিয়ে দেব, কম করে অন্তত 50,000 টাকা। আমি ভাবলাম তবে তো বাড়ির লোক অনেক খুশি হবে। আমি তাকে নিজের ঘরের ঠিকানা বলে দিলাম আর নাম্বারও সে পয়সা পাঠিয়ে দিল, যেটা তারা কিছুদিন পর পেয়ে যাবে। আমি অনেক বেশি খুশি ছিলাম। আমার মুখে হাসি চলে এল আর আমি স্টাইল করে সেখানে থাকতে লাগলাম। আমি অশিক্ষিত ছিলাম না। আমার সাথে এটা কোনো নতুন ব্যাপার ছিল না। আমি বিহারেও ভালোভাবে থাকতাম, হয়তো এত দামি পোশাক পরতাম না। আমি এইভাবেই চলছিলাম। হঠাৎ একটা মহিলা এসে আমার হাতে রুমালের এক অন্য টুকরো হাতে নিয়ে আমাকে বলল চলো আমার সাথে। আমি বললাম কোথায়? তখন সে বলল চলো। এখন সে ইংরেজিতে কথা বলছিল। 5 বছরে ইংরেজিতে কথা বলা শিখে নিয়েছিলাম। কিন্তু সেই মহিলা যেভাবে কথা বলছিল সেটা আমার বোঝার বাইরে। সে আমার এক হাত ধরে আমাকে তার সাথে এমনভাবে নিয়ে যেতে শুরু করে যেন সে আমাকে কিনে নিয়েছে। ট্রেনারও কিছু থেকে সরে গিয়েছিল এবং সে বল যাও, চিন্তার কোনো কারণ নেই। সে আমাকে তার গাড়িতে নিয়ে এসে বলে চলো যাওয়া যাক। আমি জিজ্ঞেস করলাম আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। সে বলল তুমি হাতে জাম রঙের রুমাল নিয়ে দাঁড়িয়েছিলে। তুমি জানো না আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? জাম রঙের রুমাল।
তাহলে কেন তুমি ধরেছিলে? আমি বললাম, মানে কি? তখন সে আমাকে একটা কথা বলে, যখন আগেকার দিনে মেয়েদের কেনা হতো তখন তাদের হাতে জাম রঙের রুমাল দিয়ে দেওয়া হতো। আর এই নিয়ম পরেও চলে আসছে, আর আজ উজার ইচ্ছে পূরণ করা হয়, তার হাতে রুমাল চিহ্ন হিসাবে ধরিয়ে দেওয়া হয়। সেটা মেয়ে হোক কিংবা ছেলে হোক, জাম রং মানে আমি সেই জিনিসের জন্য ইশারা করছি। আর আমি এই কাজের জন্য রাজি। এই কথা শুনে আমার আত্মা কেঁপে ওঠে। সেই জন্য সেই মহিলা আমাকে ধরে আর আমার পোশাক ঠিক করায়। আর সে যখন ট্রেলারকে বলেছিল যে 1 রাতের জন্য 7000, তাহলে তারা এই ব্যাপারে কথা বলছিল। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আমাকে ক্ষমা করো, আমি এখানেই কাজ করি না। তখন সে আমাকে অনেক বাজে কথা বলে আর বলে, এই কাজ যখন করবেই না তখন এরকম পোশাক পরে এসেছ কেন? আমি সেখান থেকে এত দূরে পালিয়ে যাই যাতে সেই মহিলা আমাকে ধরতে না পারে। পরে সে আমার আর কোনো খোঁজখবরও নেয় না। তারপর আমি একজন ভালো মানুষকে পাই। আমি তাকে সব কিছু বলি, সে আমাকে অনেক সাহায্য করে আর বলে আমি তোমাকে দেশে ফেরত পাঠাতে পারি, কারণ আমি প্রতি মাসে গরিবদের পয়সা দিয়ে আর আমি এই বিল ওকে সাহায্য করি সেই মানুষের। ভগবান ভালো করুক যে আমাকে দেশে ফেরত পাঠিয়েছিল। ফিরে এসে নিজের মা, বোন আর বোনের সাথে দেখা করে আমি অনেক শান্তি পাই, বইয়ের সাথে দেখা করি। আমার এই কথা ভেবে অনেক খুশি হই যে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি, যে বয়সী মহিলা পাঠিয়েছিল সেই পয়সাটা আমার বাড়ির লোক ব্যবহার করেনি। আমি ভাবি যে আমি এখানেই কাজ করব, সেই পয়সায় কাজ করা শুরু করে দিই। আমরা গরিব লোক, আমাদের এইটুকু সমস্যায় অনেক সমস্যা চলে আসে। ভাবতে থাকি কি না জানি কি হবে। কিন্তু সবার মালিক একমাত্র উপরওয়ালা। আমার বোনের বিয়ে হয়েছিল। আমাদের সন্তান হয়েছিল 3-4 বছর। অনেক কষ্ট করে কেটেছে, কিন্তু এখন জীবন ভালো হয়ে গেছে। আমি ভাবতে থাকি জীবনের 5 বছর সমস্যায় কাটিয়েছি আর নিজের বউকেও অপেক্ষা করিয়েছি। আমি এটা বলছি না যে কেউ বিদেশে যেও না, কিন্তু এই সব কথা মাথায় নিয়ে যাও। কারণ যেখানে তোমার সাথে যা খুশি হতে পারে। আমি শিক্ষিত ছিলাম বলতে যাচ্ছিলাম। তারপরেও এই পরিস্থিতিতে ভয় পেয়ে গিয়েছিলাম। আর বাইরে যাওয়ার কথা চিন্তা করেছিলাম। কিন্তু এখন আমার জীবনের সবকিছু ঠিক হয়ে গেছে। আর এখানে আমি সবকিছু ঠিক করে সুখে সংসার করতে থাকি।